সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো, সুস্থ আছো এ প্রত্যাশা রাখছি। সবাইকে করোনাকালীন সময়ে আবারও সতর্কভাবে চলাফেরা করার আহ্বান জানাচ্ছি। আমরা ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আমাদের শিরোনাম ছিল ইংরেজ ঔপনিবেশিক আমল, ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। সেখানে আমরা গত ক্লাসে বিভিন্ন মনীষীদের সমাজ সংস্কার নিয়ে আলোচনা করেছিলাম বা মনীষীদের অবদান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভারতীয় উপমহাদেশের কংগ্রেস প্রতিষ্ঠা এবং মুসলিম লীগের প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই কংগ্রেস প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করব। কংগ্রেস প্রতিষ্ঠার শুরুতেই আমরা একটু পিছনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট বা পটভূমি কী ছিল। আমরা দেখতে পাই যে 1883 সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নারিশ একজন হিন্দুকে এই আদেশ দেন যে তার শালগ্রামের বাড়ি থেকে শালগ্রাম শিলা আনতে হবে। কিন্তু এটি সুরেন্দ্রনাথ ব্যানার্জির পছন্দ হয়নি। তিনি বিশেষত যখন ইলবার্ট বিলে হয়েছিল, সেই ইলবার্ট বিলের একজন তীব্র প্রতিবাদকারী ছিলেন এই নারিশ, যার ফলে ভারতীয়দের মধ্যে তার প্রতি একটু ক্ষোভ ছিল। এক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার নিজস্ব পত্রিকা বেঙ্গলিতে একটি লেখনী প্রচার করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে নারিশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হওয়ার সম্পূর্ণ অনুপযুক্ত, যেটা আদালত অবমাননা হয়েছিল। ব্রিটিশ সরকার এটাকে আদালত অবমাননা হিসাবে গ্রহণ করে এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে গ্রেপ্তার করেছিল, যার প্রতিবাদে এই সময় ছাত্র বিক্ষোভ দেখা যায় এবং পরবর্তীতে ভারতীয়রা বিক্ষোভ করে। ফলে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে প্রথমে তারা আদালত অবমাননাতে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি চিন্তা করলেন যে ব্রিটিশদের সাথে অন্তত ব্রিটিশদের সাথে মোকাবেলা করতে হলে অন্তত ভারতের একটি সর্বভারতীয় রাজনৈতিক দল প্রয়োজন, সেটা তিনি অনুভব করেছিলেন। তিনি এই জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে তিনি আলাপ আলোচনা করেছিলেন এবং তাদের থেকে ব্যাপক সাড়া তিনি পেয়েছিলেন। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে 1883 সালে কলকাতায় ভারত সভা আহ্বান করা হয় এবং সেখানে ভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ভারতের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়ে তারা এই সম্মেলনটি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছিল এবং এই সম্মেলনে এই নেতৃবৃন্দ তারা কয়েকটি প্রস্তাব পাশ করেছিলেন। এগুলোর মধ্যে একটি ছিল প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে, 2 নম্বর ছিল কর্মসংস্থানের সম্প্রসারণ করতে হবে, ভারতীয়দের মধ্যে কর্মসংস্থান সম্প্রসারণ করতে হবে, 3 নম্বর ছিল শাসন ও বিচার বিভাগকে পৃথকীকরণ করতে হবে, 4 নম্বর ছিল সাধারণ ও কারিগরি শিক্ষার প্রণয়ন করতে হবে। এছাড়াও আরও বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়েছিল। এটিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হয়। 1884 সাল থেকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি অত্যন্ত পরিশ্রম করে সমগ্র উত্তর ভারত তিনি শুষে বেরিয়েছেন এবং তিনি কংগ্রেস বা একটি সর্বভারতীয় রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন। এরপরে 1885 সালে কলকাতায় এই জাতীয় সম্মেলন, এই সর্বভারতীয় সভার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং যেটাকে আমরা কংগ্রেস প্রতিষ্ঠার প্রারূপ বলতে পারি। সেখানে তারা বেশ কিছু প্রস্তাব গৃহীত করেছিল। এর মধ্যে অস্ত্র আইন রোধ করা একটা ছিল, দ্বিতীয় ছিল সিভিল সার্ভিস পরীক্ষার সংস্কার সাধন করতে হবে, 3 নম্বর ছিল সামরিক সংস্কার করতে হবে, 4 নম্বর ছিল প্রশাসনিক সংস্কার করতে হবে। আলোচ্য অধিবেশন সমাপ্তির পরদিনই বোম্বাইতে কংগ্রেসের অধিবেশন শুরু হয়। এখানে কংগ্রেসের বিষয়টা আমরা দেখি, তাহলে আমরা পার্ট দেখব। এখানে কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখতে পাই ভারতীয় জাতীয় কংগ্রেস সেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যদিকে কিছুদিন আগে আমরা যেটা আলোচনা করলাম সেটা ছিল সর্বভারতীয় সভা বা জাতীয় সম্মেলন, যেটাই বলি না কেন সেটা ছিল। তো সাধারণের মধ্যে আমরা জানি যে অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি সাবেক ICS অফিসার অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার ছিলেন, তিনি তার প্রচেষ্টায় ভারতের কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল। 1883 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি একটি খোলা চিঠি লিখেছিলেন, সেটি সংবাদপত্রে প্রকাশিত হয়। তিনি সেখানে দেখাতে চেয়েছেন
যে ভারতীয়দের মানসিকতা, নৈতিক, সামাজিকতা ও রাজনৈতিকভাবে উৎকর্ষ সাধন করতে হবে এবং এটা ব্রিটিশদের স্বার্থে করতে হবে। বিভিন্ন প্রদেশ থেকে এই ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া যায়। বিশেষ করে তিনি দেখাতে চেয়েছেন যে তিনি দেখাতে চেয়েছেন যে ভারতীয়দের মনোজগতের উন্নয়ন না করলে, রাজনৈতিক সচেতন না করলে এখানে ব্রিটিশদের শাসন করতে সবচেয়ে অসুবিধা হবে। কারণ এত বড় ভারতীয় জনসংখ্যা, এত বড় একটা দেশকে খুব সহজে শাসন করা সম্ভব নয়। সুতরাং ভারতীয়দেরকে শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে যেটা ব্রিটিশদের পক্ষে হয়ে কাজ করবে। এখানে তিনি ব্যাপক সাড়া পেয়েছিলেন, যার ফলশ্রুতিতে তিনি 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল। মূলত ইংরেজ শাসন বাংলা থেকেই শুরু হয়েছিল সেই 1757 বা 1765 যেটা বলি না কেন, সেখান থেকে শুরু হয়েছিল। তবে এটা মূলত ছিল কুশাসন। আমরা দেখি যে সিয়াচের মন্বন্তর বা পরবর্তী সময় ছিল যে বন্দোবস্ত, এগুলোর ফলে যে বাংলার মানুষ বা ভারতীয় মানুষের মধ্যে যে ব্যাপক অসন্তোষ ছিল, সেটা ছিল ব্রিটিশদের প্রতি। পরবর্তী সময় দেখি যে হিন্দু মধ্যবিত্ত শ্রেণী যে কলকাতায় বাস ছিল, তারা কিন্তু রাজনৈতিকভাবে অনেকটা সচেতন ছিল। তারা চেষ্টা করেছে যে বার্গেনিং করে ব্রিটিশের সাথে তাদের সুযোগ সুবিধা আদায় করার জন্য। এখানে অক্টোবিয়াম হিউম তিনি দেখানোর চেষ্টা করেছেন যে পুলিশিং রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট অনুযায়ী যে ভারতীয়দের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজমান রয়েছে ব্রিটিশদের প্রতি, যেটা যে কোনো মুহূর্তে বিপ্লব হতে পারে এবং বিস্ফোরিত হতে পারে। তো তিনি এটাকে যাতে প্রশমিত হয় এবং বিশেষ করে শিক্ষিত শ্রেণী যাতে ব্রিটিশদের অনুগত হয়, সেজন্য তিনি চেষ্টা করেছেন যে এই ভারতীয়দের একটা শিক্ষিত শ্রেণী তৈরি করা, যেটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং ভারতীয়দের স্বার্থে যেমন কাজ করবে, তেমনি ব্রিটিশদের স্বার্থ রক্ষা করেও চলবে। এরপর যদি আমরা দেখি, আমরা যদি উদ্দেশ্য যদি খোলাখুলি বলতে চাই, তাহলে অনুগত রাজনৈতিক শ্রেণী তৈরি করা, যারা সেফটি ভাল্ব হিসেবে তৈরি। সেফটি ভাল্ব টার্ম, সেটা বলা হয় যে নিয়ন্ত্রণকারী একটা অন্তত নিয়ন্ত্রণকারী একটা সংস্থা, যারা ক্ষোভকে প্রশমিত করতে পারে, এরকম একটি সংস্থা গড়ে তুলবে যারা, এবং যেটা ইংরেজ আমলারা তৈরি করবে। পরবর্তী দেখা যায় 1885 সালের 20 ডিসেম্বর কংগ্রেসের প্রথম অধিবেশন হয়। সেই প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন বাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই কংগ্রেস প্রতিষ্ঠার যে উদ্দেশ্য আমরা দেখি, সেখানে আমরা দেখব ভারতের বিভিন্ন প্রদেশের জনগণের যোগাযোগ স্থাপন এবং মৈত্রী গঠন করা। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রাদেশিকতা সংকীর্ণতা দূর করে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা। 3 নম্বর ছিল সামাজিক সমস্যাসমূহ দূর করা। 4 নম্বর ছিল রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। 5 নম্বরে ছিল সমস্যা সমাধানের কৌশল উদ্ভাবন করা। এগুলো ছিল মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য। পরবর্তীতে 1886 সালে যে কংগ্রেসের দ্বিতীয় সম্মেলন হয়, সেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি সহ তার যে জাতীয় সম্মেলনের নেতারা ছিল, তারা কংগ্রেসের সাথে যোগদান করে, অর্থাৎ তারা যে পৃথক সেটা থেকে দূরীভূত হয়ে তারা কংগ্রেসের সাথে মিশে যায় এবং সর্বভারতীয় একটি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে, এবং কংগ্রেসের শক্তি এই সময় ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীতে 1887 সালে মাদ্রাজে বসে তৃতীয় অধিবেশন। সেখানে সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। তিনি একজন মুসলিম ছিলেন। অর্থাৎ এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে সর্বভারতীয় কংগ্রেস একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক চেতনা রাজনৈতিক দল, এবং সেই সম্মেলনে কিন্তু বদরুদ্দিন তৈয়বজি তিনি মুসলমানদেরকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কংগ্রেসে। 1905 সাল পর্যন্ত নেতারা, আমরা যদি কংগ্রেসের একটু দেখি, তাহলে আমরা দেখি যে কংগ্রেস মূলত প্রথম থেকেই একটি আপোষকারী সংগঠন হিসেবে গিয়েছিল। বিশেষ করে 1905 সাল পর্যন্ত দেখতে পাই যে তারা ব্রিটিশের স্বার্থ রক্ষায় কাজ করে গেছে এবং ভারতীয় জনগণের সুযোগ সুবিধা আদায় করে গেছে। এই সময়ের যারা কংগ্রেসের নেতৃবৃন্দ ছিল, তাদেরকে আমরা নরমপন্থী বা মডারেটর বলে আখ্যায়িত করি। পরবর্তীতে 1905 সালের বঙ্গভঙ্গের পর থেকেই কংগ্রেসের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে এটা আমরা পরবর্তীতে দেখবো যে এটা একটি হিন্দুদের প্রতি অনেকটা বেশি তারা সুযোগ সুবিধা দিতে থাকে। তার পরবর্তীতে মুসলিম লীগের উদ্ভব ঘটে। তো আমরা মুসলিম লীগের যদি প্রতিষ্ঠা যদি দেখি, সেখানে আমরা মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করতে চাই। মুসলিম লীগের প্রতিষ্ঠার পটভূমিটা আমাদেরকে আলোচনা করতে হবে। 1757 সালে যে পলাশী যুদ্ধ হয়েছিল, সেখানে মুসলিম বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলা এবং তার সময়কার মুসলিম অভিজাতদের পতন হয়েছিল। এরপর 1764 সালে বক্সারের যুদ্ধেও সেই একই ঘটনা, মুসলমান অভিজাতদের পতন হয়েছিল। পরবর্তীতে দেওয়ানি সময়ে ফলে বিশেষ করে মুসলিম অভিজাতদের অবস্থা শোচনীয় হয়েছিল, বিশেষ করে আর্থিক
এবং তাদের সামাজিকভাবে ক্ষুণ্ণ হয়েছিল। পরবর্তীতে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয় তার জন্য মুসলমানদেরকে দায়ী করা হয় এবং সেখানে এরপর থেকে ব্রিটিশরা মুসলমানদের কাছে রুরাল আচরণ করে এবং মুসলমানদের সুযোগ সুবিধা বঞ্চিত করে তারা ব্রিটিশদের তারা হিন্দুদের সুযোগ সুবিধা বেশি উৎসাহিত হয়। ফলশ্রুতিতে দেখা যায় যে মুসলিমরা ক্রমান্বয়ে পিছিয়ে পড়তে থাকে এবং তার তুলনায় হিন্দুরা ক্রমান্বয়ে এগিয়ে যেতে থাকে। বিশেষ করে তাই হিন্দুরা এই সময় ব্রিটিশদের আনুগত্য লাভ করে। পরবর্তী সময়ে আলিগড় আন্দোলন ঘটে। স্যার সৈয়দ আহমদ খান তিনি চেষ্টা করে স্যার সৈয়দ আহমদ খান সৈয়দ আমির আলী তারা প্রমুখ তারা চেষ্টা করেছেন যে মুসলমানদেরকে আধুনিক শিক্ষিত করতে, বিশেষ করে ব্রিটিশদের আনুকূল্যে নিয়ে আসতে তারা চেষ্টা করেছেন। বিশেষ করে তারা মনে করতেন যে মুসলিমরা শিক্ষিত না হওয়া পর্যন্ত তারা ব্রিটিশদের আনুকূল্য লাভ করতে পারবে না, সুতরাং তাদেরকে অবশ্যই ব্রিটিশদের আনুকূল্য লাভ করতে হলে আগে ইংরেজি শিক্ষিত হতে হবে, মুসলমানদেরকে শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান এবং তিনি চেষ্টা করেছেন। আলিগড় আন্দোলনের মাধ্যমে অনেক মুসলিম নেতারা উদ্ভব ঘটে। পরবর্তী সময় দেখি যে 1905 সাল পর্যন্ত আলিগড় আন্দোলন বিপ্লব চলতে থাকে। পরবর্তী 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে কংগ্রেস হিন্দুদের পক্ষ অবলম্বন করেছিল এবং মুসলমানদের স্বার্থকে তারা জনগণে দিয়েছিল, যার ফলশ্রুতিতে 1906 সালে মুসলিম লীগের উদ্ভব ঘটেছিল। তো আমরা মুসলিম লীগ প্রতিষ্ঠার মাঝখানে একটি সিঙ্গুলার রিপিটেশন দেখতে চাই। সিঙ্গুলার রিপিটেশন মুসলিম লীগের গঠনের প্রধান হাতিয়ার হিসেবে ধরা হয়ে থাকে। 1905 সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন, তিনি বঙ্গভঙ্গ ঘোষণা করার পর তিনি কংগ্রেসের আন্দোলন বা ভারতীয়দের তীব্র আপত্তির মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। পরবর্তী সময়ে যে লর্ড মিন্টো এই সময় ভাইসরয় হয়ে এসেছিলেন। অন্যদিকে ভারত সচিব হন লর্ড জন মরলি। বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের মধ্যে যে আশা সঞ্চার হয়েছিল যে মুসলমানরা এই সময় বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করবে এবং তারা উন্নত হবে, তাদের আর্থিক অবস্থা ভালো হবে, কিন্তু সেটা কংগ্রেসের আন্দোলনের পরে সেটা ব্যর্থ হতে থাকে। অর্থাৎ কংগ্রেস এই সময় তীব্র আন্দোলন করে বিশেষ করে এই সময় স্বদেশী আন্দোলন ব্যাপকভাবে লাভ করে, যার ফলশ্রুতিতে মুসলমানদের মনে খবর সঞ্চার হয় যে কংগ্রেস কোনোভাবেই মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করছে না বা মুসলমানদের জন্য তারা কোনো কাজ করছে না। এক্ষেত্রে মুসলমানদের জন্য একটা স্বাতন্ত্র্য বোধ তৈরি হয়, স্বাতন্ত্র্যতা জাগ্রত হয়। বিশেষ করে তাদের মুসলিমদের মধ্যে একটা আলাদা জাতীয়তাবাদ তৈরি হয় যে ভারতীয় মুসলমানরা সম্পূর্ণ আলাদা, তারা হিন্দুদের সাথে মিলেমিশে যে তাদের যে আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, সেটাকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা নতুনভাবে নিজের মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করে এবং মুসলিম জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। পরবর্তীতে দেখা যায় আলিগড় কলেজের পরিচালনা পরিষদের সেক্রেটারি মহসিন মূল হক তিনি বঙ্গভঙ্গের সমর্থনে বক্তব্য দিতে থাকেন এবং তিনি মনে করেন যে যেহেতু কংগ্রেস হিন্দুদের স্বার্থ সংরক্ষণ করছে, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করছে না, সুতরাং তাদের থেকে বের হয়ে আসতে হবে এবং নতুন করে ভাবতে হবে। তো সেই ভাবনা থেকে 1906 সালের 1 অক্টোবর সিমলায় মুসলিম নেতৃবৃন্দের 36 জন সদস্য সিমলায় বড়লাটের সাথে দেখা করেন। সেখানে তারা বড়লাটের সাথে দেখা করেছিলেন এবং সেই বৈঠকে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বড়লাটের সাথে কথা বলেছিলেন, আলোচনা করেছিলেন এবং বড়লাট তাদের কথা শুনেছিলেন এবং তিনি এই সমস্ত দাবি দেওয়া মেটানোর আশ্বাস দিয়েছিলেন। এই যে সিমলায় বড়লাটের সাথে দেখা করা, যেখানে আগা খানের নেতৃত্বে গিয়েছিল, তো এই যে দেখা করা বৈঠক, এটাকে সিমলা ডেপুটেশন বলা হয়। সিমলা ডেপুটেশনের মাধ্যমেই মূলত পরবর্তীতে দেখা যায় যে মুসলিম লীগের জন্ম হয়েছিল। এখানে দাবি উত্থানের ক্ষেত্রে আমরা দেখি যে দাবির মধ্যে ছিল পৃথক নির্বাচনী ব্যবস্থা, মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা করতে হবে এবং সমানুপাতিক আসন বিন্যাস করতে হবে। অর্থাৎ মুসলিমদের জন্য যে জনসংখ্যা অনুপাতে আসন বিন্যাস করতে হবে, যেটা আইনসভায় তাদের প্রাধান্য দেওয়া হয়। এছাড়া প্রতিশ্রুতি তারা দিয়েছিল যে ব্রিটিশ বিরোধী মুসলমানরা ব্রিটিশ বিরোধী কার্যকলাপ করবে না, বিশেষ করে হিন্দুদের সাথে তাদের সাম্প্রদায়িক দ্বন্দ্ব হবে না, দাঙ্গা হবে না, এই বিষয়গুলো দাঁড়িয়ে গেছিলো। ফলাফল যদি আমরা দেখি যে সিমলা ডিভিশনের ফলাফল ছিল যে 1909 সালে যে মৌলিক সংস্কার আইন হয়েছিল, পরবর্তীতে সেই সংস্কার আইনে কিন্তু এই দাবির প্রতিফলন ঘটেছিল, সেখানে কিন্তু পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া দাঙ্গা হাঙ্গামা কিন্তু বঙ্গভঙ্গ পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে হিন্দু মুসলিম আলাদা হয়ে যায় এবং তারা হিন্দুরা বঙ্গভঙ্গের পক্ষে এবং মুসলিমরা বঙ্গভঙ্গের পক্ষে এবং হিন্দুরা বঙ্গভঙ্গের বিপক্ষে তারা আন্দোলন বা বিক্ষোভ করতে থাকে, যার ফলে দুই জাতির মধ্যে এক ধরনের ক্লাস, দ্বন্দ্ব, সাংঘর্ষিক বিভিন্ন স্থানে দাঙ্গা অনুষ্ঠিত হয়, মুখোমুখি অবস্থান তৈরি হয়। এছাড়া যদি আমরা ফলাফল যদি দেখি তাহলে দেখি হিন্দুদের জন্য বা মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক দল মুসলিম লীগের জন্ম হয়ে রাজনৈতিক দল জন্ম হয়েছিল। এটা সিমলা ডিভিশনের একটা ফল ছিল।
এরপর যদি আমরা দেখি মুসলিম লীগের প্রতিষ্ঠা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1906 সালের 30 এবং 31 ডিসেম্বর ঢাকার রোজ গার্ডেন নবাব সলিমুল্লাহর খামার বাড়িতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় মুসলমানদের। সেখানে 30শে ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করে মুসলমানদের স্বার্থ উদ্ধারের জন্য, এবং 60 সদস্যের একটি কমিটিও করা হয় যেটা অস্থায়ী ছিল, এবং যার মুসলিম লীগের সদর দপ্তর করা হয় ভারতের লখনৌতে। আমরা দেখতে পাই মুসলিম লীগ কিছু মুসলমানদের কিছু উদ্দেশ্য নিয়ে করেছিল। এরপর 1907 সালে করাচিতে এই নিখিল ভারত মুসলিম লীগের প্রথম অধিবেশন বসে। সেই এই অধিবেশনে বঙ্গবন্ধুর প্রতি সমর্থন জানানো হয়, বঙ্গবন্ধু বিরোধী আন্দোলনের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়, অর্থাৎ কংগ্রেসের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়, লীগের গঠনতন্ত্র অনুমোদন করা হয়, এবং যে গঠনতন্ত্রের যে কমিটি করা হয় সেই কমিটির মেয়াদ 3 বছর করা হয়। 1908 সালে মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলন হয় আলিগড় সম্মেলন হয়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলোর মধ্যে ছিল আগা খানকে সভাপতি করা হয়, এবং সৈয়দ হাসান বিলগ্রামীকে মুসলিম লীগের সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া মুসলিম লীগের প্রাদেশিক ও জেলা শাখা খোলা হয়েছিল। তো এই সময় সৈয়দ আমির আলী লন্ডনে মুসলিম লীগের শাখা খুলে বসেন, অর্থাৎ যাতে মুসলমানরা খুব সহজেই ব্রিটিশ সরকারের কাছে পৌঁছাতে পারে, তাদের দাবি দেওয়া স্বার্থ বিষয়ক বিভিন্ন কথাবার্তা তারা পৌঁছাতে পারে, সেজন্য এখানে লন্ডনে তাদের শাখা খুলে ফেলা হয়েছে। তো মুসলিম লীগ গঠনের যদি আমরা উদ্দেশ্য দেখতে থাকি, তাহলে মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য আমাদের মধ্যে প্রথমে দেখবো যে আনুগত্য বৃদ্ধি, অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রতি উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরোধী কোনো কাজে মুসলমানরা অংশ নেবে না, সেই ধরনের একটা সম্পর্ক তৈরি করা হয়। দ্বিতীয়ত স্বার্থ অধিকার আদায়, অর্থাৎ মুসলমানদের জন্য যে সকল যেসব স্বার্থ রক্ষা করতে হবে সেই স্বার্থ রক্ষার জন্য ব্রিটিশের কাছে বলতে হবে এবং সেখান থেকে অধিকার আদায় করতে হবে। 3 নম্বরে ছিল চাকুরি ও পেশাগত সুযোগ বৃদ্ধি, অর্থাৎ চাকুরি ও পেশাগত সুযোগ যদি বৃদ্ধি ক্ষেত্রে মুসলমানদের অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ মুসলমানরা যে পিছিয়ে ছিল হিন্দুদের থেকে বা অন্য সমাজের থেকে পিছিয়ে ছিল, সেই পিছিয়ে থাকার থেকে তাদেরকে উদ্ধার করতে হবে, এবং এই জন্য চাকরি ও পেশাগত কাজের সুযোগ বৃদ্ধি করতে হবে। অন্য সম্প্রদায়ের সাথে সদ্ভাব ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে, কোনোভাবে অন্য সম্প্রদায়ের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে ও সংঘাতে জড়ানো যাবে না। 5 নম্বরে ছিল পৃথক নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ মুসলমানদের জন্য আলাদা পৃথক নির্বাচন ব্যবস্থা করতে হবে। মুসলিম সংখ্যকের অঞ্চল সমূহে মুসলমানদের জন্য পৃথক প্রতিনিধি মুসলমানরা নির্বাচিত করবে, এটি ছিল। 6 নম্বর ছিল সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ মুসলমানদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, তাদের রাজস্ব সচেতনতা বৃদ্ধি করতে হবে, আর্থিক সামাজিক সব বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, যার মাধ্যমে মুসলমানরা একটি আধুনিক জাতি হিসেবে রূপ লাভ করবে এবং ব্রিটিশদের কাছ থেকে অধিক সুযোগ সুবিধা আদায় করে একটি সম্মানজনক অবস্থায় পৌঁছাবে। 7 নম্বর যদি দেখি, তাহলে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ভারতের উপযোগী সাহায্য শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায়ে অধিকার আদায় করে ভারতে একটি মুসলমানদের জন্য সাহায্য শাসন প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে মুসলমানরা নিজেরা শাসন করতে পারবে, তবে ব্রিটিশদের অনুকূলে। তো আমরা দেখি যে মুসলিম লীগ এইগুলোই মূলত মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, এবং এই উদ্দেশ্য বাস্তবায়নে মুসলিম লীগ শুরু থেকে কাজ করে গেছে। বিশেষ করে বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে মুসলমানদের জন্য স্বার্থ সংরক্ষণের জন্য মুসলিম লীগ মূলত কাজ করে গেছে, এবং তারা মুসলিম লীগের অস্বীকার্য। মুসলিম লীগের স্বার্থ সুরক্ষায় মুসলিম লীগ কাজ করে গেছে এবং তাদের অবদান অবিস্মরণীয়। জাতীয়তাবাদ সৃষ্টি, মুসলিম লীগ মূলত মুসলমানদের জাতীয়তাবাদ সৃষ্টির পেছনে প্রধান হাতিয়ার বা প্রধান কারিগর ছিল। এছাড়া মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি সৃষ্টি হলো, বিশেষ করে 1947 সালে যে বিভাগ হলো, ভারত এবং পাকিস্তানের দুটি রাষ্ট্রের জন্ম হলো, সেই যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, পাকিস্তান মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি হলো, এর পিছনে ছিল মুসলিম লীগের অবদান। অর্থাৎ মুসলিম লীগ যে মুসলিম জাতীয় চেতনা বা মুসলিম জাতীয়তাবাদের সৃষ্টি করলো, তার প্রেক্ষাপটে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এটুকু আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে মৌলিক সংস্কার আইন, লখনৌ প্যাক্ট, অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই একটু পড়ে আসবে। যদি সবাই একটু পড়ে আসবে তাহলে সুবিধা হয়, তাহলে তোমাদের লেকচার বসতে সুবিধা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।